আমার গর্ভের সন্তানকে ২৫ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। আর সেই কাগজে সই করেছিল আমার নিজের স্বামী। কথাটা শুনতে যতটা নিষ্ঠুর লাগে, আমার জীবনের সেই রাতটা ছিল তার থেকেও ভয়ঙ্কর। সেদিন আমি ৫ মাসের গর্ভবতী। সন্ধ্যার পর থেকে বাড়ির পরিবেশ কেমন অদ্ভুত ঠিক ছিল। শাশুড়িমা বারবার আমার স্বামী সায়নকে আলাদা করে ডাকছিলেন। কিছুক্ষণ পর আমার ননদ মিমো এসে হাজির হলো। মুখে কৃত্রিম হাসি, কিন্তু চোখে অদ্ভুত একচাপা উত্তেজনা। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ভাত নামাচ্ছিলাম। হঠাৎ দেখি সায়ন, শাশুড়িমা আর মিম পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রায় ১ ঘন্টা ধরে তারা ভেতরে কথা বলছিল। আমার বুকের ভেতর তখন থেকেই অজানা ভয় কাজ করছিল। কারণ কয়েক মাস ধরেই সায়নের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল। ঋণের লোকেরা ফোন দিত, বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত। আর ঠিক সেই সময়ে সায়নের লন্ডন যাওয়ার ভিসা হয়ে যায়। কিন্তু হাতে কোনো টাকা ছিল না। আমি বহুবার বলেছিলাম বিদেশে না গেলেও হবে, আমরা একটু কষ্ট করে থাকব। কিন্তু সায়নের একটাই কথা ছিল, আমি যদি এখন না যাই তাহলে আমরা একেবারেই শেষ হয়ে যাব। সেদিন রাত প্রায় ১০টার দিকে দরজা খুলে সবাই বের হলো। মিমের মুখে তখন অদ্ভুত একটা তৃপ্তির হাসি। শাশুড়িমা আমার দিকে তাকালেনই না। আর সায়ন, তার চোখ লাল ছিল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। সে ধীরে ধীরে আমার হাত ধরে বলল, মিথিলা, তুমি একটু রুমে আসো। তার কণ্ঠ শুনে আমার বুকের অজানা ভয় বাসা বাঁধল। রুমে ঢুকে সায়ন দরজা বন্ধ করে দিল। তারপর হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? পরের মুহূর্তে সে আমার হাত ধরে কান্না শুরু করল। আমি জীবনকে কোনোদিন সায়নকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। সে কাপা গলায় বলল, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি মিথিলা। আমি আরও ভয় পেয়ে গেলাম। কি ভুল? সে মাথা নিচু করে বলল, আমি আমাদের সন্তানকে বিক্রি করে দিয়েছি। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কি বলছো তুমি? আবিদকে বিক্রি করার তুমি কে? আমার ছেলের বয়স মাত্র ৩ বছর। সায়ন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, আবিদ না, তোমার পেটের সন্তানকে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থেমে গেছে। আমি শব্দই করতে পারছিলাম না। আমার পেটের উপর দুহাত রেখে শুধু তাকিয়েছিলাম সায়নের দিকে। যে মানুষটা এই সন্তানের বাবা, সেই মানুষটাই টাকার জন্য তাকে বিক্রি করে দিয়েছে। আমি কাপা গলায় বললাম, তুমি পাগল হয়ে গেছো? সায়ন কান্না করতে করতে বলল, আমার কোনো উপায় ছিল না মিথিলা। মিম আর তার জামাই ২৫ লক্ষ টাকা দিবে। এই টাকায় আমি সব ঋণ শোধ করে লন্ডন যেতে পারবো। কয়েক বছর পর তোমাদেরও নিয়ে যাব। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। একটা বাচ্চা কি কোনো জিনিস যে টাকার জন্য বিক্রি করে দিবা? সায়ন মাথা নিচু করে চুপ করে রইল। তার সেই নীরবতা আমাকে আরও বেশি ঘৃণা আর কষ্টে ভরে দিল। আমি দরজা খুলে বাইরে বের হয়ে যেতে চাইলাম, কিন্তু তখনই শাশুড়ি মা সামনে এসে দাঁড়ালেন। তিনি কঠিন গলায় বললেন, এত নাটক করার কিছুই নাই। মিমের তো কোনো সন্তান হয় না। তোমার পেটের বাচ্চাই এমনিতেও এই পরিবারেই থাকবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। একজন দাদি কিভাবে নিজের নাতিকে এভাবে টাকার সাথে মাপতে পারে? মিম তখন ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা ফাইল। সে শান্ত গলায় বলল, ভাবি, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি এই বাচ্চাকে নিজের জীবনের থেকেও বেশি ভালো রাখব। আমি তার হাত থেকে ফাইলটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার সন্তান বেঁচে থাকতে আমি কাউকে দেব না। মিমের মুখের হাসি তখন মিলিয়ে গেল। সে নিচু গলায় বলল, সায়ন ভাইয়া কিন্তু সই করে ফেলেছে। আমার মাথা ঘুরে উঠল। আমি সায়নের দিকে তাকালাম। সে চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। সেদিন রাতে আমি বুঝে গিয়েছিলাম আমার গর্ভের সন্তানকে সবাই মিলে একটা চুক্তিতে বেঁধে ফেলেছে। তারপরের ১ মাস আমি প্রায় প্রতিদিন কেঁদেছি। সায়ন লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর আমি নিজের পেটের ওপর হাত রেখে শুধু ভাবতাম, একটা মা কি সত্যি নিজের সন্তানকে হারানোর ভয় নিয়ে বেঁচে থাকতে পারে? বিদেশে যাওয়ার আগের দিন সায়ন আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে অপরাধবোধ ছিল, কিন্তু তখন আর সেই চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পায়নি। সে শুধু বলল,
সব ঠিক হয়ে যাবে মিথিলা। আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি জানতাম কিছু জিনিস একবার ভেঙে গেলে আর কোনোদিন ঠিক হয় না। সায়ন লন্ডন চলে গেল, আর আমার পেটের সন্তান দিন দিন তার প্রতি মায়া বাড়িয়ে যাচ্ছে। এভাবে 2 মাস যাওয়ার পর আমার পেটের ব্যথা উঠল। মিম খবর পেয়ে গাড়ি নিয়ে খুব দ্রুত চলে আসলো হাসপাতালে নেওয়ার জন্য। হাসপাতালের সাদা দেয়ালগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো জীবন্ত লাশের মতো পড়ে আছি। পেটের তীব্র ব্যথার চেয়েও বুকের ভেতরের যন্ত্রণাটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। ওটি থেকে যখন আমাকে কেবিনে শিফট করা হলো, নার্স এসে আমার কোল খালি রেখেই জানালো আমার একটি কন্যা সন্তান হয়েছে। ননদ মিম আর শাশুড়িমা তখন কেবিনের বাইরে ডক্টরের সাথে কথা বলছিলেন। একটু পরেই মিম রুমে ঢুকল। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত বিজয়ের আনন্দ। সে আমার দিকে না তাকিয়ে সোজা নার্সের কোল থেকে ফুটফুটে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিল। বাচ্চাটার দিকে তাকিয়ে মিমির চোখ দুটো চকচক করে উঠল। সে আদরে গলায় বলে উঠল, আমার মেয়ে একদম পরীর মতো হয়েছে দেখতে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। যে সন্তানকে 10 মাস 10 দিন ধরে নিজের রক্ত পানি করে গর্ভে বড় করেছি, তাকে অন্য একজন নিজের বলে দাবি করছে। আমি দুর্বল শরীরে বিছানা থেকে একটু ওঠার চেষ্টা করে কাপা গলায় বললাম, মিম, একবার একবার আমার কোলে দাও, আমি একটু ছুঁয়ে দেখি। মিম আমার দিকে ফিরে তাকালো। তার মুখের সেই চেনা কৃত্রিম হাসিটা ফিরে এলো। সে ঠান্ডা গলায় বলল, ভাবি, অযথা মায়া বাড়িয়ে লাভ কি বলো? চুক্তি তো চুক্তি। সায়ন ভাইয়া 25 লক্ষ টাকা নিয়ে এখন লন্ডনে আরামে আছে, আর এই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব এখন আমার। তোমাকে শুধু হাসপাতাল থেকে রিলিজ হওয়া পর্যন্ত এই 2 দিন ওকে বুকের দুধ খাওয়াতে হবে, ব্যাস। হাসপাতালে কাটানো সেই 2টা দিন ছিল আমার জীবনের সবচেয়ে বড় নরক যন্ত্রণা। যখনই নার্স এসে বাচ্চাটাকে আমার বুকে দিত, আমি ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে অঝরে কাঁদতাম। ও যখন ওর ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো দিয়ে আমার আঙ্গুল চেপে ধরত, মনে হতো আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আমি ওর কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলতাম, আমাকে ক্ষমা করে দিস মা, তোর মা কতটা অসহায় দেখ। নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছি, কিন্তু তোকে নিজের বলে ডাকার অধিকারটুকু তোর বাবা বিক্রি করে দিয়ে গেছে। আমার চোখের জল গিয়ে পড়তো মেয়ের গালে। ও যেন মায়ের সেই নীরব কান্না বুঝতে পেরে কেঁদে উঠত। আর দূর থেকে মিম বাজ পাখির মতো কড়া নজরে আমার দিকে তাকিয়ে থাকত। একটু বেশি সময় কোলে রাখলেই সে এসে বাচ্চাটাকে নিয়ে যেত। ভয় পেত পাছে আমি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাই। শাশুড়ি মা একবারের জন্য আমার খোঁজ নিতে আসেনি। তিনি বাইরে বসে মিমের জামাইয়ের সাথে ফোনে হাসাহাসি করছিলেন আর বলছিলেন, বংশের রক্ত বংশেই রইল। আবার সায়নের ভবিষ্যৎটা গড়ে গেল। এক ঢিলে 2 পাখি। টাকা আর স্বার্থের কাছে একটা মায়ের মাতৃত্ব যে কতটা সস্তা তা আমি প্রতিনিয়ত টের পাচ্ছিলাম। অবশেষে সেই অভিশপ্ত দিনটা এলো। আজ হাসপাতাল থেকে আমার রিলিজ। সকাল থেকে মিম নতুন জামা কাপড় আর দামি কম্বল দিয়ে আমার মেয়েকে রাজকুমারীর মতো করে সাজালো। ডিসচার্জের সব কাগজ সই করা শেষ। আমি কেবিনের বিছানায় বসে স্তব্ধ হয়ে দেখছিলাম। মিম তার ব্যাগ গুছিয়ে নিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আমার বড় ছেলে আবিদ, যে এতক্ষণ পাশের সোফায় বসেছিল, সে অবুঝ গলায় বলে উঠল, ফুপি, আমার ছোট্ট বোনটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও তো আমার সাথে খেলবে। মিমির জামাই আবিদের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার বোন এখন থেকে ফুপির বাসায় থাকবে বাবা, তুমি মাঝে মাঝে এসে দেখে যেও। কথাটা শুনে আমার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। আমি আর সহ্য করতে পারলাম না। শরীরের সব দুর্বলতা ভুলে বিছানা থেকে প্রায় ঝাঁপিয়ে পড়ে মিমের পা জড়িয়ে ধরলাম। মিম, আমি তোর পায়ে পড়ি, আমার মেয়েকে তুই নিয়ে যাস না। সায়ন যে 25 লক্ষ টাকা নিয়েছে, আমি দিনমজুর খেটে মানুষের বাসায় কাজ করে হলেও সেই টাকা তোকে শোধ করে দেব। তাও আমার কোল খালি করিস না মিম। একটা মায়ের উপর এতটা নিষ্ঠুর হোস না। আমার চিৎকারে কেবিনের আয়া আর নার্সরা দরজায় এসে দাঁড়িয়ে গেল, কিন্তু মিমের মন
একটুও গলল না। সে ঝটকা মেরে আমার হাতটা সরিয়ে দিল। তার স্বামী গম্ভীর গলায় বলল, মিথিলা, সায়নের সই করা কাগজ কিন্তু এখনো আমাদের কাছেই আছে। আইনত এই বাচ্চা এখন আমাদের। বেশি ঝামেলা করবেন না প্লিজ। আমার এই 3 বছরের ছেলে আবিদ এসে আমাকে ধরল। মিম বাচ্চাটাকে শক্ত করে বুকে চেপে ধরে কেবিন থেকে বের হয়ে যেতে লাগলো। যাওয়ার আগে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, নিজের শরীরের যত্ন নিও। আর হ্যাঁ, আজ বিকেলে সায়ন ভাইয়া লন্ডন থেকে ফোন করবে বলেছে। পারলে ওর সাথে একটু কথা বলে নিও। তারা করিডোর দিয়ে হেঁটে চলে গেল। লিফটের দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার মেয়ের কান্নার আওয়াজ হাসপাতাল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়ে 2 হাতে নিজের বুকটা চেপে ধরলাম। বুকটা খালি হয়ে গেছে, একদম খালি। আজ থেকে আমার মেয়ে অন্য কারো পরিচয়ে বড় হবে। যে স্বামী এই বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতি আমার মনের শেষ অবশিষ্ট অনুভূতিটুকু ঘৃণায় রূপ নিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, সায়ন ফোন করেছে। স্ক্রিনে সায়নের নামটা দেখে আমার সারা শরীরে ঘৃণার একটা তীব্র স্রোত বয়ে গেল। যে মানুষটার কণ্ঠ শুনলে একসময় বুকটা জড়িয়ে যেত, আজ সেই কণ্ঠের নাম দেখেই আমার হাত পা কাঁপছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা রিংটোনটা যেন আমার মৃত মাতৃত্বের ওপর উপহাস করছিল। আমি কাঁপতে কাঁপতে ফোনটা কানের কাছে নিলাম। রিসিভ করতেই ওপাশ থেকে সায়নের ভারী কান্নার আওয়াজ ভেসে আসলো। সে একনাগাড়ে কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর সে ভাঙ্গা গলায় বলল, মিথিলা, আমাকে মাফ করে দাও। আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজটা করেছি, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। পাওনাদাররা আমাকে জ্যান্ত পুঁতে ফেলত। আমি কোনো কথা বললাম না। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। পাথরের মতো স্তব্ধ হয়ে রইলাম। সায়ন ওপাশ থেকে নাক টেনে আবার বলতে লাগলো, মিথিলা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন প্লিজ সবকিছু একটু মেনে নাও। আমাদের মেয়ে তো আর পর হয়ে যায়নি। ও মিম আর ওর জামাইয়ের কাছেই থাকবে। আমাদের চোখের সামনেই বড় হবে। ওরা নিঃসন্তান। ওরা আমাদের মেয়েকে আমাদের থেকেও অনেক বেশি ভালো রাখবে, রাজকুমারী করে রাখবে। তুমি আর কেঁদো না মিথিলা, ভালো রাখবে। সায়নের কথা শেষ হওয়ার আগেই আমার ভেতরের সমস্ত জমান বাঁধা ক্ষোভ আর আগুন একবারে ফেটে বের হলো। আমি চিৎকার করে উঠলাম, ভালো রাখবে না ছাই রাখবে? মুখ সামলে কথা বলো সায়ন। কোন সাহসে তুমি এই কথা মুখে আনলে? আমার 2 দিনের মেয়ে, যে এখনো পৃথিবীর আলো বাতাস ঠিকমতো পায়নি, সে তার মাকে ছাড়া কিভাবে থাকবে? ও যখন খিদের জ্বালায় কাঁদবে, মিমকে ওকে নিজের বুকের দুধ খাওয়াতে পারবে? টাকার গরমে কি একটা বাচ্চার মাতৃত্বের ক্ষুধা মেটানো যায়? আমার গলার আওয়াজ পেয়ে 3 বছরের আবিদ ভয় পেয়ে আমার শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। আমি এক হাতে আবিদকে বুকে জড়িয়ে ধরে সায়নকে বলতে লাগলাম, তুমি তো লন্ডনে গিয়ে এসিতে বসে আছো। 25 লক্ষ টাকায় নিজের ঋণ শোধ করে বুক ফুলিয়ে হাঁটছ। তুমি কি বুঝবে একটা মায়ের বুকের ভেতরের কি আগুন জ্বলছে? হাসপাতাল থেকে যখন মিম আমার কোল খালি করে ওকে নিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল কেউ আমার জ্যান্ত চামড়া টেনে হিসড়ে ছিলে ফেলছে। তুমি বাবা নামের কলঙ্ক সায়ন, তুমি একটা কসাই। সায়ন ওপাশ থেকে আবার ডুকরে কেঁদে উঠল। মিথিলা, তুমি শান্ত হও। আমি কয়েকটা বছর পর তোমাদেরও লন্ডনে নিয়ে আসব। তখন সব ঠিক হয়ে যাবে। কোনোদিন কিছু ঠিক হবে না। আমি তীব্র ঘৃণায় বললাম, যেদিন তুমি ওই চুক্তিনামায় সই করেছ, সেদিনে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এই লন্ডনের বিলাসী জীবন তুমি একাই ভোগ করো। আমার মেয়ের প্রতিটি ফোঁটা চোখের জলের হিসাব তোমাকে দিতে হবে সায়ন। খোদার দরবারে আমি এর বিচার ছেড়ে দিলাম। আমি আর একটা মুহূর্ত অপেক্ষা না করে ফোনের লাইনটা কেটে দিলাম। হাসপাতাল থেকে যখন আবিদের হাত ধরে আমি বাসায় ফিরলাম, তখন পুরো বাড়িটা আমার কাছে একটা কবরস্থানের মতোই মনে হলো। ঘরের প্রতিটি কোণায় যেন
আমার সেই 2 দিনের কন্যা সন্তানের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে সোফায় হেলান দিয়ে টিভি দেখছিলেন। আমাকে দেখে তিনি একটা কুৎসিত বাঁকা হাসি দিলেন। তিনি তাচ্ছিলের সুরে বললেন, এসে গেলা? তা সায়নের সাথে কথা হয়েছে? এখন অন্তত কান্নাকাটি বন্ধ করো। মিম একটু আগে ফোন করছিল। নাতনি আমার মিমের কোলে শান্ত হয়ে ঘুমায় আছে। মায়ের জন্য একটুও কান্দে নাই। কথাটা তীরের মতো আমার বুকে বিঁধল। আমার 2 দিনের মেয়ে আমাকে ছাড়া ঘুমাচ্ছে, নাকি কাঁদতে কাঁদতে ওর গলা শুকিয়ে গেছে? আমি শাশুড়ির কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে আসলাম আস্তে আস্তে। দরজা বন্ধ করে বিছানায় বসিয়ে আবিদকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আবিদ আমার চোখের জল মুছে দিয়ে অবুঝ গলায় বলল, মা, তুমি কাঁদো কেন? বোন তো ফুপির বাসায় গেছে। আমরা কবে যাব? আমি আবিদের কপালে চুমু খেয়ে মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করলাম, না, আমি এভাবে ভেঙে পড়লে চলবে না। আমার কোলে এখনো আমার 3 বছরের ছেলেটা আছে। ওর দিকে তাকিয়ে আমাকে শক্ত হতে হবে। আর যে সন্তানকে ওরা আমার কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাকে আমি এভাবে ছেড়ে দেব না। টাকার কাগজের জোর তাদের থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে একটা মায়ের নাছোড়বান্দা মাতৃত্বের টান। আমি আমার মেয়েকে ওদের রাজপ্রাসাদ থেকে ফিরিয়ে আনবই, তা যেভাবেই হোক। ঠিক তখনই আমার ফোনের মেসেজ টোনে একটা শব্দ হলো। স্ক্রিন অন করতে দেখলাম মিমির নাম্বার থেকে একটা ছবি এসেছে। আমার 2 দিনের মেয়েটা একটা দামি দোলনায় শুয়ে আছে, আর ওর পাশে রাখা টাকার বান্ডিল। নিচে মিম লিখে পাঠিয়েছে, ভাবি, সায়ন ভাইয়ার ভাগের টাকাটা দেওয়া শেষ। এটা তোমার আর আবিদের খরচের জন্য অগ্রিম কিছু টাকা। ছবিটা দেখে আমার হাত কাঁপতে লাগলো। ক্ষোভে আর অপমানে আমার চোখ দুটো লাল হয়ে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। কাঁপানো আঙ্গুলে টাইপ করে মিমকে মেসেজ পাঠালাম, তোমাদের এই নোংরা টাকা থুতু দিয়ে প্রত্যাখ্যান করলাম মিম। তোমরা আমার স্বামীকে কিনতে পেরেছ, সায়নের সই করা কাগজ দিয়ে আইন কিনতে পেরেছ, কিন্তু আমার মাতৃত্ব আর আত্মসম্মান কিনতে পারোনি। এই টাকার একটা বান্ডিল তোমাদের পাপের হিসাব বাড়িয়ে দিচ্ছে। মনে রেখো, খোদার বিচার যেদিন শুরু হবে, সেদিন এই টাকা তোমাদের বাঁচাতে পারবে না। মেসেজটা পাঠিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললাম। বুকের ভেতর কেমন যেন খা খা করছিল। নিজের 2 দিনের অবুঝ মেয়েটার জন্য বুকটা ফেটে যাচ্ছিল। ও কি সত্যিই কাঁদেনি? ও কি সত্যি ফিডারের দুধ খেয়ে শান্ত হয়ে আছে? আমার মন বলছিল, না, মায়ের বুক কখনো ভুল সংকেত দেয় না। সেই রাতে আমার এক ফোঁটাও ঘুম হলো না। সারা রাত শুধু ছটফট করেছি। পরদিন দুপুরে আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে কার সাথে যেন ফোনে খুব উত্তেজিত হয়ে কথা বলছিলেন। আমি রুমের দরজার আড়ালে এসে দাঁড়ালাম। শাশুড়ি মা ফোনে বলছিলেন, বলিস কি মিম, মেয়েটা কাল রাত থেকে এক ফোঁটাও দুধ মুখে নিচ্ছে না, খালি চিল্লাপাল্লা করতেছে। ওর একটু ডাক্তার দেখাও। আর শোনো, মিথিলারে কিন্তু এই কথা ভুলতেও জানতে দিও না। ও জানতে পারলে তুলকালাম বাধায় দিবে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় রক্ত উঠে গেল। আমার 2 দিনের মেয়েটা কাল রাত থেকে না খেয়ে কাঁদছে। মিম যতই দামি দোলনা আর টাকা দেখাক না কেন, একটা 2 দিনের বাচ্চার কাছে মায়ের বুকেরও আর মায়ের গায়ের গন্ধের চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমি আর কোনো কিছু চিন্তা করলাম না। 3 বছরের আবিদের হাতটা শক্ত করে ধরে ঘর থেকে বের হয়ে আসলাম। শাশুড়ি মা আমাকে দেখে চমকে উঠে বললেন, কি রে, এই ভর দুপুরে আবিদকে নিয়ে কই যাস? আমি ওনার দিকে ফিরেও তাকালাম না। সোজা মিমদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার শরীরে প্রসবের তীব্র ধকল আর দুর্বলতা কাজ করছিল, কিন্তু একটা মুমূর্ষু বাচ্চার কান্নার টান আমাকে যেন এক অলৌকিক শক্তি দিচ্ছিল। ঘণ্টাখানেকের মধ্যে আমি মিমদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপতে মিমের স্বামী দরজা খুলল। আমাকে দেখে তার মুখটা মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, মিথিলা, তুমি এখানে কেন এসেছ? মিম তো তোমাকে স্পষ্ট বলে দিয়েছে। ওকে কথা শেষ করতে না দিয়েই আমি ওকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ড্রয়িং রুমে ঢুকতেই আমি শুনতে পেলাম আমার মেয়ের সেই চেনা কান্না। ক্ষুধার জ্বালায় আর মায়ের কোল না পাওয়ার কষ্টে বাচ্চাটা বুক ফাটানো চিৎকার করছিল। মিম সোফায় বসে বাচ্চাটাকে কোলে নিয়ে ফিডার মুখে দেওয়ার চেষ্টা করছিল, আর বাচ্চাটা মুখ ফিরিয়ে নিয়ে সামনে হাত পা ছুড়ছিল।
মিমের মুখ চোখে তখন বিরক্তি আর ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি দৌড়ে গিয়ে মিমের কোল থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিলাম। মিম চিৎকার করে উঠল, ভাবি, এটা কি অসভ্যতা? তুমি আমার মেয়েকে হাত দিচ্ছ কেন? আমি মিমের কথার কোনো জবাব না দিয়ে সোফায় বসে আমার মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। অলৌকিক ব্যাপার হলো, আমার বুকে আসতেই আমার গায়ের চেনা গন্ধটা পেতে মেয়েটার কান্নার বেগ আস্তে আস্তে কমে এলো। ওর ছোট্ট ছোট্ট দুহাত দিয়ে আমার শাড়িটা খামচে ধরল, যেন বলতে চাইছে, মা, আমাকে আর ওদের কাছে ছেড়ে দিও না। আমি অঝরে কাঁদতে কাঁদতে ওর কপালে চুমু খেলাম। ঠিক তখনই মিমের স্বামীর রাগে কাঁপতে কাঁপতে আমার সামনে এসে দাঁড়ালো। সে কর্কশ গলায় বলল, মিথিলা, নাটক বন্ধ করো। তুমি কোন সাহসে আমাদের পারমিশন ছাড়া এই বাচ্চার গায়ে হাত দিলে? সায়ন 25 লক্ষ টাকা নিয়ে একে আমাদের কাছে বিক্রি করেছে। আমরা চাইলে এখনই পুলিশ ডেকে তোমাকে হাজতে পড়তে পারি। মিমও পাশ থেকে ফোঁস করে উঠল, ঠিক বলেছ ভাবি। তুমি কাল রাতে অত বড় বড় কথা লিখে মেসেজ পাঠালে, আর আজ দুপুরের মধ্যে বাচ্চার মায়ের নাটক করে আমাদের বাসায় চলে আসলে। আসলে তোমার এই লোভী স্বামী সায়নের মতো তোমারও টাকার লোভ জেগেছে, তাই না? বলো, আরও কত টাকা দিলে তুমি এই বাচ্চার ওপর থেকে নিজের দাবি ছাড়বে? টাকার খোঁটা শুনে আমার কান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে মিম আর তার স্বামীর চোখের দিকে তাকিয়ে তীব্র গলায় বললাম, তোমাদের ওই নোংরা টাকা তোমরা নিজেদের কবরে নিয়ে যেও। একটা মায়ের মাতৃত্বকে টাকা দিয়ে মাপতে এসেছ? ধিক্কার জানাই তোমাদের ওই পৈশাচিক মানসিকতাকে। মিমের স্বামী আর সহ্য করতে পারল না। সে আমার হাত থেকে বাচ্চাটাকে প্রায় টেনে হিঁচড়ে কেড়ে নিল। তীব্র ঝটকায় আমি সোফার ওপর পড়ে গেলাম। আবিদ ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। মিমের স্বামী দারোয়ানকে ডেকে বলল, এই মহিলা আর এই বাচ্চাটাকে ঘাট ধরে এই বিল্ডিং থেকে বের করে দাও, আর আজ থেকে এদের যেন এই এলাকায় আর ঢুকতে দেওয়া না হয়। দারোয়ান এসে আমার হাত ধরতেই আমি উঠে দাঁড়ালাম। মিম তখন আমার মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে ভেতরের রুমে চলে যাচ্ছিল। বাচ্চাটা আবার তীব্র গলায় কেঁদে উঠল। যাওয়ার আগে মিমের স্বামী আমার দিকে তাকিয়ে এক কুৎসিত জয়ী হাসি দিয়ে বলল, মিথিলা, সায়নের সই করা কাগজ আমাদের আইনি অধিকার দিয়েছে। তুমি এই বাচ্চার আর কোনোদিন মুখ দেখতে পাবে না। তোমাদের মতো কাঙ্গালদের হাত থেকে এই বাচ্চাকে বাঁচাতে আমরা যা করার তাই করব। দারোয়ান আমাকে আর আবিদকে লিফটের দিকে ঠেলে দিল। লিফটের দরজা বন্ধ হওয়ার সময়ও আমার কানে ভেসে আসছিল আমার 2 দিনের মেয়ের বুক ফাটা কান্নার আওয়াজ। বাসায় ফেরার পর আমি যেন এক জীবন্ত পাথর হয়ে গেলাম। কান্না করার মতো শক্তিও আমার চোখে ছিল না। আমি শুধু ড্রয়িং রুমের দেয়ালের দিকে তাকিয়ে বসে রইলাম। ঠিক 2 দিন পর শাশুড়িমা বাড়ি ফিরে এসে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়লেন। ওনার মুখে এক অদ্ভুত চিন্তারেখা। তিনি ফোন বের করে সায়নকে কল দিলেন। আমি রুমের দরজার পাশে এসে দাঁড়াতেই শাশুড়ির মুখের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। শাশুড়িমা সায়নকে ফোনে বলছেন, হ্যাঁ সায়ন, মিমার ওর জামাই তো আজ সকালে চিটাগাং চলে গেছে। ওইখানের বাসা ভাড়ি সব রেখে গেছে ভাড়ায়। মিথিলা যেভাবে বাসায় গিয়ে ঝামেলা করছে, ওরা ভয় পেয়ে গেছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে এই শহরে আর থাকবে না। বাচ্চাকে নিয়ে একদম অন্য শহরে চলে গেছে, যাতে মিথিলা কোনোদিনও ওদের আর বাচ্চার খোঁজ না পায়। কথাটা শোনা মাত্রই আমার চারপাশের সবকিছু অন্ধকার হয়ে আসলো। ওরা আমার বুকটা খালি করে আমার 2 দিনের কলিজার টুকরোকে নিয়ে অন্য শহরে পালিয়ে গেল। সেই রাতের পর থেকে আমার জীবনের একটা অংশ যেন চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল দীর্ঘ 7টি বছর। এই 7 বছরে আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে। সায়ন লন্ডন থেকে এর মধ্যে 4-4 বার দেশে এসেছিল। প্রতিবারই সে সুটকেস ভর্তি দামি জিনিসপত্র আর টাকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কেঁদে কেঁদে বলেছে, মিথিলা, চলো আমার সাথে লন্ডনে চলো। সব ভুলে নতুন করে জীবনটা শুরু করি। কিন্তু আমি জানি, যে মানুষটা টাকার জন্য নিজের রক্ত বিক্রি করতে পারে, তা বিলাসী জীবনের অংশীদার হওয়ার তো দূরের কথা, তাকে স্পর্শ করতে আমার ঘেন্না হতো। এমনকি শাশুড়ি মাও একসময় নিজের ভুল বুঝতে পেরে কিংবা সায়নের একাকিত্ব দেখে আমাকে বুঝিয়েছিলেন, মিথিলা, যা হওয়ার তা তো হয়েই গেছে। মিম তো আর পর নয়।
ও আমার নাতনিকে ভালোই রাখছে। তুমি সায়নের কাছে চলে যাও, গিয়ে আরেকটা সন্তান নাও, দেখবা সব দুঃখ ভুলে গেছো। আমি ওনার দিকে তাকিয়ে শুধু এক চিলতে তাচ্ছিলের হাসি হেসেছিলাম। অভিমানে ক্ষোভে আমার ভেতরটা পাথর হয়ে গিয়েছিল। ওনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, একটা সন্তান দিয়ে কি আরেকটা সন্তানের অভাব পূরণ করা যায় মা? আমারও একটা মেয়ে ছিল, যাকে আপনারা সবাই মিলে কসাইয়ের মতো বিক্রি করে দিয়েছেন। আমার আর কোনো সন্তানের প্রয়োজন নেই। সায়ন প্রতিবারই ব্যর্থ হয়ে লন্ডনে ফিরে গেছে, আর আমি এই বাড়িতে থেকে গিয়েছিলাম শুধু একটা আশায়, যদি কোনোদিন আমার মেয়ে শহরে ফেরে। বড় ছেলে আবিদ এখন 10 বছরের এক শান্ত ছেলে। সেই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হঠাৎ একদিন দুপুরে শাশুড়ি মায়ের ফোনে একটা কল আসলো। তিনি ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মিমির চেনা কণ্ঠ ভেসে আসলো। শাশুড়িমা খুশিতে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। বলিস কি মিম, তোরা ঢাকায় ফিরে আসছিস? একদম স্থায়ীভাবে চলে আসছিস? দরজার আড়ালে দাঁড়িয়ে কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতর 7 বছর ধরে জমে থাকা পাথরটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমার চোখ দিয়ে হু হু করে জল গড়িয়ে পড়ল। আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়লাম। 7 বছর, দীর্ঘ 84টা মাস আমি আমার মেয়েকে না দেখে বেঁচে আছি। মনের ভেতর শুধু হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার মেয়েটা না জানি এখন কেমন দেখতে হয়েছে। ও কি মায়ের মতো দেখতে হয়েছে, নাকি সায়নের মতো? ও কি আমাকে দেখলে চিনতে পারবে? ও কি জানবে যে এই পৃথিবীতে ওর একটা জন্মদাত্রী মা আছে, যে প্রতিটা রাত ওর জন্য কেঁদে কাটিয়েছে? পরদিন সকাল 10টার দিকে কলিং বেল বেজে উঠল। শাশুড়ি মা নিজে গিয়ে দরজা খুললেন। আমি ড্রয়িং রুমের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালাম। ভেতরে ঢুকলো মিম আর তার স্বামী, আর ওদের দুজনের মাঝখানে হাত ধরে দাঁড়িয়ে আছে 7 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান। মেয়েটির দিকে তাকানো মাত্রই আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। পরম বিস্ময়ে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি দেখতে একদম পরীর মতো হয়েছে। গোলগাল ফুটফুটে মুখ, ডাগর ডাগর দুটো চোখ, আর গায়ের রংটা যেন দুধে আলতা। ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখতাম, ও ঠিক তেমনই হয়েছে। আমার সারা শরীর শিউরে উঠল। নিজের অজান্তেই আমার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। আমার মেয়ে। আমি এক পা দুপা করে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার চোখ দিয়ে তখন জলের ধারা নামছে। আমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। হাত দুটো বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, মা, আমার কাছে আসো। কিন্তু আমার মেয়েটা মস্ত বড় একটা ধাক্কা খেল। ও ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল এবং মিমির শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। ওর সেই অপরিচিত চাউনি আর ভয়ার্থক চোখ দুটো দেখে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। ও আমাকে চিনতেই পারল না। একটা মায়ের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? মিম কুৎসিত এক বিজয়ের হাসি হেসে বাচ্চাটার মাথায় হাত বুলালো। তারপর আমার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত বিষাক্ত গলায় বলল, মীরা মামুনি, ভয় পেও না। উনি তোমার পর কেউ নন। উনি হলেন তোমার বড় মামি, তোমার সায়ন মামার স্ত্রী। বলো, মিথিলা মামি হয় তোমার। মিথিলা মামি শব্দটা যেন আমার কানে গরম সীসার মতো বিঁধল। যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, সে আমাকে ডাকবে মামি বলে, আর মিমকে ডাকবে মা? মিম আমার দিকে তাকিয়ে আবার বলল, মীরা, আর ওই যে দেখো সোফায় বসে আছে, ও তোমার আবিদ ভাইয়া, তোমার বড় মামার ছেলে। 10 বছরের আবিদ বোনকে দেখে সোফা থেকে নেমে একটু এগিয়ে আসলো। ও অবুজের মতো বোনের দিকে তাকিয়ে রইল, কিন্তু মীরা ওর দিকেও এক পলক তাকিয়ে মিমকে জড়িয়ে ধরে বলল, মাম্মাম, আমার এখানে ভালো লাগছে না, চলো না আমাদের রুমে যাই। আমার নিজের মেয়ে আমাকে এবং নিজের সহোদর ভাইকে চিনতে পারল না। টাকার জোরে মিম আমার মেয়ের মন থেকে আমার অস্তিত্বটাই মুছে দিয়েছে। আমি মেঝেতে বসে শুধু ফ্যালফ্যাল করে আমার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু আমার ভেতরের মৃত মাতৃত্বটা যেন 7 বছর পর আজ আবার জ্যান্ত হয়ে উঠেছে। মীরা আমাকে চিনতে না পারলেও ওর ধমনীতে বইছে আমার রক্ত। আমি মনে মনে বললাম, মিম, তুই টাকার জোরে ওকে আমার থেকে দূরে সরিয়েছিস ঠিকই, কিন্তু এবার আমি তোকে আর ছাড়ব না। আমার মেয়েকে আমি তোর ছায়া থেকেও মুক্ত করে আনব। মিমিরা আমাদের বাড়ির ওপরতলার ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। একই ছাদের নিচে থেকেও আমার মেয়ে মীরা আমার থেকে 1000 মাইল দূরে রয়ে গেল।
7 বছর পর মীরাকে ফিরে পেয়ে আমার ভেতরের মাটা আর ঘরে স্থির থাকতে পারত না। মিম যখন মীরাকে নিয়ে নিচে নামতো কিংবা শাশুড়ি মায়ের রুমে আসতো, আমি সব কাজ ফেলে দূর থেকে আমার মেয়ের দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম। ও যখন হাসতো, যখন ওর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াতো, আমার মনে হতো আমি আমার হারিয়ে যাওয়া 7টা বছর ফিরে পাচ্ছি। একদিন আমি রান্নাঘরে মীরার জন্য নরম তুলতুলে সুজির হালুয়া আর পায়েস বানালাম। বাটিতে করে নিয়ে যখন শাশুড়ি মায়ের রুমে গেলাম, মীরা তখন সেখানে বসে ড্রয়িং খাতা নিয়ে ছবি আঁকছিল। আমি ওর পাশে গিয়ে আলতো করে বসে বাটিটার সামনে রাখলাম। পরম মমতায় ওর নরম চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, মীরা মামুনি, দেখো তোমার জন্য কি এনেছি, একটু খেয়ে দেখো তো সোনা। আমার হাতের ছোঁয়া পেতেই মীরা ড্রয়িং খাতাটা বন্ধ করে দিল। ও কেমন যেন আড়ষ্ট হয়ে গেল। ও পায়েসের বাটিটার দিকে একবার তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে গুটিয়ে গেল। ঠিক তখনই মিম ঝড়ের বেগে রুমে ঢুকল। আমার হাত থেকে পায়েসের বাটিটা একরকম কেড়ে নিয়ে টেবিলের উপর দরাম করে রাখল। তারপর মীরাকে নিজের আড়ালে টেনে নিয়ে তীব্র গলায় বলল, ভাবি, আপনাকে কতবার বলবো আমার মেয়ের আশেপাশে এভাবে ঘুরঘুর করবেন না। ওর একটা নির্দিষ্ট ডায়েট আছে, ও বাইরের এসব সস্তা খাবার খায় না। আমি স্তব্ধ হয়ে গেলাম। মিম, আমি তোর মামি হিসেবেই নিজের হাতে একটু পায়েস বানিয়ে এনেছি, এতে দোষের কি? মিম বাঁকা হেসে মীরার দিকে তাকালো, তারপর ওর মাথায় হাত রেখে বিষাক্ত গলায় বলল, মীরা মামুনি, তোমাকে না বলেছি এই মামিটার মাথায় একটু সমস্যা আছে, ওনার কাছে বেশি যাবে না, ওনার দেওয়া কোনো কিছু খাবেও না। চলো আমার সাথে রুমে চলো। মীরা ভয়ের চোখে আমার দিকে একবার তাকিয়ে মিমের হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। আমার নিজের তৈরি করা পায়েস টেবিলে পড়ে রইল, আর আমার চোখের জল এসে মিশল সেই পায়েসের বাটিতে। ওরা আমার মেয়েকে শিখিয়েছে যে ওর জন্মদাত্রীর মা একজন পাগল। কষ্টটা শুধু আমার একার ছিল না, 10 বছরের আবিদেরও ভেতরে ভেতরে পড়ছিল। ও চিরকালই একটা ছোট বোনের জন্য আকুল হয়ে থাকত। পরদিন বিকেলে আবিদ তার জমানো সব চকলেট আর একটা সুন্দর বোতল নিয়ে মিমদের ফ্ল্যাটের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। মীরা ড্রয়িং রুমে খেলছিল। আবিদ গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। ও পুতুলটা মীরার দিকে বাড়িয়ে দিয়ে খুব নরম গলায় বলল, মীরা, এটা তোমার জন্য, আমি তোমার জন্য কিনেছি, তুমি আমার সাথে খেলবে? মীরা পুতুলটা দেখে খুব খুশি হলো। ও হাত বাড়িয়ে পুতুলটা নিতেই যাবে, ঠিক তখনই মিমের স্বামী ড্রয়িং রুমে এসে হাজির হলো। আবিদের হাত থেকে পুতুলটা কেড়ে নিয়ে সে সোজা বারান্দা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। সে আবিদকে একটা শক্ত ধাক্কা দিয়ে কর্কশ গলায় চিৎকার করে উঠল, এই ছেলে, এখানে কেন এসেছ? কার পারমিশনে আমাদের রুমে ঢুকেছ? তোমার ওই লোভী বাপের রক্ত তোমার শরীরে, আজ পুতুল দিচ্ছ, কাল আবার আমার মেয়ের উপর অধিকার ফলাতে আসবে। বের হও এখান থেকে। ও কাঁদতে কাঁদতে উঠে দৌড়ে নিচে আমাদের রুমে চলে আসলো। ও এসে আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, মা, ফুপি আর ফুপা কেন আমার বোনকে আমার সাথে খেলতে দেয় না? কেন আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল? ও তো আমারও বোন, তাই না মা? আবিদকে বুকে জড়িয়ে ধরে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। আমার বুক চিরে একটা আর্তনাদ বের হয়ে আসলো, হে খোদা, আমার নিষ্পাপ ছেলেটার কি দোষ? ও কেন এই পাপের শাস্তি ভোগ করবে? ঠিক সে রাতেই লন্ডন থেকে সায়নের ফোন আসলো। মিমেরা ঢাকা ফিরে এসেছে শুনে সে আর লোভ সামলাতে পারেনি। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে সায়ন খুব স্বাভাবিক গলায় বলল, মিথিলা, শুনলাম মিমেরা নাকি ঢাকা চলে এসেছে। মেয়ে নাকি এখন তোমার চোখের সামনেই থাকে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের মেয়ে আমাদের পরিবারের মধ্যেই থাকবে। এখন তো আর তোমার কোনো ক্ষোভ থাকার কথা না। সায়নের এই নির্লিপ্ত আর স্বার্থপর কথা শুনে আমার কান দিয়ে যেন আগুন বের হতে লাগলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, চোখের সামনে থাকে সায়ন? ও আমাকে মামি বলে ডাকে। মিমোকে শিখিয়েছে আমি নাকি একটা পাগল। তোমার বোন আজ আমার 10 বছরের ছেলেটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি তো লন্ডনে বসে বিলাসী জীবন কাটাচ্ছ। তোমার কলিজা তো কাঁপল না যখন তোমার নিজের রক্ত অন্য কারো পায়ে পিষ্ট হচ্ছে? সায়ন ওপাশ থেকে বিরক্ত হয়ে বলল, আহা মিথিলা, তুমি সব সময় অতিরিক্ত নাটক করো। মিমেরা নিঃসন্তান।
ওরা একটু ইনসিকিউর ফিল করতে পারে। তুমি এখন মেয়েকে মামি হিসেবে আদর করো না কেন? শুধু শুধু মিমদের সাথে ঝামেলা করে আমার বোনের সংসারটা ভাঙার চেষ্টা করো না প্লিজ। সংসার ভাঙার চেষ্টা? আমি তীব্র ঘৃণায় হেসে উঠলাম। সায়ন, আজ আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম। যে মানুষটা নিজের মেয়ের উপর অন্যের অধিকার মেনে নিতে পারে, সে আর যাই হোক আমার স্বামী হতে পারে না। আমি অভিমানী করেই বললাম, খুব শীঘ্রই তুমি লন্ডনে বসে তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। তোমার সাথে আমার ইহকালের সব সম্পর্ক আজ এখানেই শেষ। সায়ন ওপাশ থেকে চিৎকার করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি আর শুনলাম না। ফোনের লাইনটা কেটে দিলাম। কিন্তু নিয়তির খেলা বোধহয় অন্যরকম ছিল। তার 2 দিন পর গভীর রাতে হঠাৎ ওর ওপরতলার ফ্ল্যাট থেকে মিমার তার স্বামীর চিৎকার এবং কান্নাকাটির আওয়াজ ভেসে আসলো। আমি আর শাশুড়ি মা ধরফর করে ঘুম থেকে উঠে ওপরে ছুটে গেলাম। গিয়ে দেখি মিমদের ড্রয়িং রুমের দরজা খোলা। ভেতরে মীরা বিছানায় শুয়ে ছটফট করছে। ওর সারা শরীর আগুনে পড়ছে, তীব্র জ্বরেও কাঁপছে। মিমোর মাথায় জলপট্টি দিচ্ছে আর কাঁদছে, কিন্তু ওর জ্বর কোনোভাবেই কমছে না। মীরা অবচেতন অবস্থায় বারবার গঙ্গাচ্ছে। হঠাৎ মীরা চোখ বন্ধ রেখেই আধো আধো গলায় খুব ক্ষীণ স্বরে ডেকে উঠল, মা, মা, ও মা, আমার খুব কষ্ট হচ্ছে। মিম মীরাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, মীরা মামনি, এই তো তোমার মা, আমি তোমার কাছে আছি সোনা। কিন্তু মীরা মিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ও অবচেতন মনে ছটফট করতে করতে আবার বলতে লাগলো, না, তুমি না, মা। 7 বছরের মেয়েটা আজ পর্যন্ত কোনোদিন মিমকে ছাড়া কাউকে মা বলে ডাকেনি। কিন্তু আজ এই মরণাপন্ন অসুস্থতার ঘরে ওর ভেতর থেকে ওর আসল জন্মদাত্রী মায়ের ডাক বের হয়ে আসছে। রক্তের টান কি এত সহজে মুছে ফেলা যায়? আমি আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারলাম না। সব ভয়, সব বাধা উপেক্ষা করে আমি এক লাফে মিমের সামনে গিয়ে মীরাকে নিজের কোলে টেনে নিলাম। মিম চিৎকার করে উঠল, ভাবি, ছাড়ো আমার মেয়েকে। চুপ করো মিম। আমি এক ভয়ঙ্কর গর্জনে মিমকে থামিয়ে দিলাম। এখন কোনো চুক্তির বাচ্চা না, এখনও আমার মেয়ে। আমি মীরাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। ওর কপালে আমার ঠোঁট দুটো রাখলাম। অলৌকিক সত্য হলো, আমার বুকের চেনা রোম আর ছোঁয়া পেতে মীরা আস্তে আস্তে ছটফট করা বন্ধ করে দিল। ওর ছোট হাত দুটো দিয়ে আমার শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল, যেমনটা ও 7 বছর আগে হাসপাতালের কেবিনে করত। ওর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করলো। এটা দেখে মিম তীব্র হিংসার ক্রোধে ফেটে পড়ল। সে আমার চুল ধরে টান দেওয়ার চেষ্টা করে চিৎকার করে তার স্বামীকে বলল, দেখছো কি, এই পাগল মহিলাটাকে আমার মেয়ের উপর জাদুটোনা করছে। এক্ষুনি পুলিশ ডাকো। পুলিশ ডেকে এই ডাইনিটাকে বাড়ি থেকে বের করো। মিমের স্বামী যখন সত্যি সত্যি পুলিশে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিল, তখন আমার শাশুড়ি মা এসে ওর হাতটা চেপে ধরলেন। তিনি মিনতি করে বললেন, বাবা, মাঝরাতে পুলিশ ডেকো না। নিজেদের ঘরের কেলেঙ্কারি এভাবে থানায় নিয়ে যেও না। মিথিলা তো শুধু বাচ্চার জ্বর দেখেই ছুটে এসেছে। শাশুড়ি মায়ের কথায় মিমের স্বামী ফোনটা পকেটে রাখলো ঠিকই, কিন্তু ওর চোখের আগুন নিভল না। সে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকের রাতটা শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। কাল সকালেই এর একটা চূড়ান্ত ব্যবস্থা করব। আমি ওদের কোনো কথাতেই কান দিলাম না। পুরো রাত আমি মীরার পাশে বসে রইলাম। ওর কপালে জলপট্টি দিলাম। ওর ছোট্ট হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে রাখলাম। ভোরের দিকে ওর গায়ের উত্তাপ আস্তে আস্তে কমতে শুরু করলো। ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল তখন 8টা। জানালা দিয়ে ভোরের আলো এসে পড়েছে মীরার মুখের ওপর। আমি পরম মমতায় ওর কপালে হাত দিতে ও আস্তে আস্তে চোখ মেলল, কিন্তু জ্ঞান ফিরতেই ও চোখের সে অবুঝ আকুলতা এক নিমিষেই মিলিয়ে গেল। ও দেখল আমি ওর খুব কাছে বসে আছি। মিমের শেখানো সেই বিষাক্ত কথাগুলো যেন মুহূর্তের মধ্যে ওর কচি মনে জেগে উঠল। ও আমাকে সহ্যই করতে পারল না। তীব্র এক অস্বস্তি আর বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠল এবং আমাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ও চিৎকার করে বলে উঠল, তুমি আমার পাশে কেন বসে আছো? তুমি আমার থেকে দূরে থাকো। তুমি একটা পাগল মামি। তুমি দূর হও এখান থেকে। নিজের গর্ভজাত সন্তানের হাত থেকে পাওয়া সেই ধাক্কা আর ওর মুখের এই তীব্র ঘৃণা আমার বুকটাকে এক নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমার চোখ দিয়ে হু হু করে পানি পড়তে লাগলো। যে মেয়ে অবচেতন মনে মা মা বলে আমার বুকে আশ্রয় খুঁজছিল,
জ্ঞান ফিরতেই সে আমাকে পাগল বলে তাড়িয়ে দিচ্ছে। মিম তখন রুমে ঢুকে মীরাকে বুকে জড়িয়ে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক বিজয়ের হাসি হাসল। সে মীরাকে বলল, ভয় পেও না মামুনি, তোমার এই পাগল মামি তোমাকে আর ছুতে পারবে না। আমরা আজ এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। মিম আর তার স্বামী আর কোনো ঝুঁকি নিল না। ওই দিনই দুপুরের মধ্যে তারা উপরতলার ফ্ল্যাটটা ছেড়ে দিল। ঢাকারই অন্য এক অভিজাত এলাকায় তারা নতুন একটা বাসা ভাড়া নিল, যার ঠিকানা তারা আমাদের কাউকেই জানালো না। এমনকি মীরাকে ওই এলাকার একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলেও ভর্তি করে দেওয়া হলো, যাতে আমাদের ছায়াও ও ওপরে না পড়ে। মিমিরা চলে যাওয়ার পর আমাদের বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু এবার আমার ভেতরের মাটা অন্যরকম এক জেদে ফেটে পড়ল। আমি বুঝলাম, জোর করে বা নিজের মাতৃত্বের অধিকার খাটিয়ে আমি মীরার মন জয় করতে পারবো না। ওর মনে আমার প্রতি যে ঘৃণার দেয়াল মিম তুলে দিয়েছে, তা ভাঙতে হলে আমাকে চরম ধৈর্য ধরতে হবে। আমি অনেক খোঁজাখুঁজি করে শাশুড়ি মায়ের অজান্তে ওনার ফোনবুক থেকে নম্বর জোগাড় করে মিমের নতুন বাসার ঠিকানা বের করলাম। পরদিন সকালেই আমি মিমদের সেই নতুন ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম। কলিং বেল চাপতেই মিম দরজা খুলল। আমাকে দেখেই ও রেগে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে চাইল, কিন্তু আমি এক দৌড়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম। আমার সমস্ত অহংকার, সমস্ত আত্মসম্মান আজ আমার সন্তানের মায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কেঁদে কেঁদে বললাম, মিম, আমি তোর পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দিও না। আমি আর কখনো মীরাকে নিজের মেয়ে বলে দাবি করব না। খোদার কসম খেয়ে বলছি, কোনোদিন ওর সামনে নিজেকে ওর মা বলে পরিচয় দেব না। ও আমাকে আজীবন পাগল মামি বলেই ডাকো, আমার তাতেও কোনো আপত্তি নেই। শুধু শুধু আমাকে দূর থেকে সপ্তাহে অন্তত একদিন ওকে একটু চোখে দেখা দেখতে দিস, আর ওর জন্য একটু রান্না করে নিয়ে আসার অনুমতি দিস মিম। একটা মায়ের এই ভিক্ষাটুকু তুই ফিরিয়ে দিস না। আমার এই চরম আত্মসমর্পণ দেখে মিমের ভেতরের অহংকারটা যেন এক অদ্ভুত তৃপ্তি পেল। সে আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ঠিক আছে ভাবি, তবে মনে রেখো, মীরা যেন কোনোদিন জানতে না পারে যে তুমি ওর জন্মদাত্রী মা। যদি কোনোদিনও জেনে যায়, তবে আমি ওকে নিয়ে এই দেশ ছেড়েই চলে যাব। আমি মাথা নেড়ে ওর শর্ত মেনে নিলাম। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন নীরব যুদ্ধ। দেখতে দেখতে এভাবে কেটে যেতে লাগলো আরও বেশ কিছু বছর। মীরা আস্তে আস্তে বড় হতে লাগলো। প্রতি সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে আমি রান্নাঘরে বসে অত্যন্ত যত্ন নিয়ে মীরার প্রিয় সব খাবার রান্না করতাম। পোলাও, মাংসের কোরমা আর হালুয়া বাটিতে গুছিয়ে নিয়ে আমি মিমদের বাসায় যেতাম। মিম দরজা খুলে খাবারগুলো নিয়ে নিত। আমি দরজার আড়াল থেকে দেখতাম মীরা ডাইনিং টেবিলে বসে খুব তৃপ্তি করে সেই খাবারগুলো খাচ্ছে। ও বড় হতে হতে এখন এক চঞ্চল কিশোরী হয়ে উঠেছে। ও খেতে খেতে মিমকে বলতো, মাম্মাম, তোমার এই হাতের এই রান্নাটা না জাস্ট অসাধারণ হয়। বিশেষ করে এই কোরমার স্বাদটা আমি কোনোদিন ভুলব না। মিম মুচকি এসে বলতো, তাই? তাহলে পেট ভরে খাও মামুনি। দরজার বাইরে দাঁড়িয়ে আমি নিজের আঁচলটা মুখে চেপে ধরতাম, যাতে আমার কান্নার আওয়াজ ভেতরে না পৌঁছায়। আমার মেয়ে খাচ্ছে আমারই বুকের রক্ত পানি করা রান্না, কিন্তু ও জানছেও না এই রান্নার স্বাদে মিশে আছে ওর আসল মায়ের চোখের জল আর অন্তহীন ভালোবাসা। ও আমাকে শুধু চেনে সেই পাগল মামি হিসেবে, যে মাঝে মাঝে মেমদের বাসায় আসে আর দূর থেকে ওকে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকে। মীরা দিন দিন বড় হচ্ছে, ওর রূপ যেন আরো ফেটে পড়ছে, কিন্তু ওর সেই ডাগর চোখের চাউনিতে আমার জন্য এখনো কোনো মায়াব নেই। আছে শুধু এক অদ্ভুত দূরত্ব আর অবহেলা। কিন্তু আমি জানি, রক্ত কখনো মিথ্যে বলে না। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন এই কিশোরী মেয়েটি নিজেই তার আসল মায়ের টান অনুভব করতে পারবে। সময় তার আপন গতিতে বয়ে চলল। মীরা এখন 23 বছরের এক অনিন্দ্য সুন্দরী তরুণী। আজ ওর বিয়ে। বড় ব্যবসায়ী পরিবারের উচ্চশিক্ষিত এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। ঢাকার এক বিলাসবহুল কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আর আবিদ আমাদের সেই পুরনো ভাঙ্গা ঘরেই বসেছিলাম। 23 বছর যে মেয়েকে দূর থেকে ভালোবেসেছি, আজ সে অন্যের ঘরে চলে যাচ্ছে। এই আনন্দ আর বেদনার মিশ্র অনুভূতিতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি তো এক অভিশপ্ত পাগল মামি। রাজকীয় সেই বিয়ে বাড়িতে আমার তো কোনো স্থান নেই। ঠিক তখনই
আমাদের বাসার সামনে একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে একজন সুবেশ চালক নেমে আমাদের দরজায় এসে দাঁড়ালো। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আসসালামু আলাইকুম। মীরা ম্যাম নিজে এই গাড়ি পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। উনি কড়া গলায় বলে দিয়েছেন, আবিদ ভাইয়া আর মিথিলা মামিকে না নিয়ে যেন আমি বিয়ে বাড়িতে ফিরে না যাই। মীরা নিজে গাড়ি পাঠিয়েছে। আবিদ আর আমি অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা কেমন যেন তোড়পাড় করে উঠল। বিয়েবাড়িতে পৌঁছানোর পর চারপাশের আলো আর জাঁকজমক দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে কত নামি দামি মানুষ, কত আনন্দ উচ্ছ্বাস, কিন্তু আমি তো এই আভিজাত্যের কেউ নই। আমি মানুষের ভিড় এড়িয়ে বিয়ের মণ্ডপ থেকে অনেক দূরে ডেকোরেশনের একটা পিলারের আড়ালে গিয়ে দাঁড়ালাম। দূরে রাজকন্যার মতো সেজে বসে থাকা মীরার দিকে তাকিয়ে আমার চোখ ফেটে জল চলে আসলো। মনে পড়ে গেল হাসপাতালের সেই 2 দিনের অবুঝ মীরাকে, যাকে 25 লক্ষ টাকার চুক্তিতে আমার কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজও কত বড় হয়ে গেছে। আমার চোখের জল যেন থামতেই চাইছিল না। আমি আঁচল দিয়ে মুখ চেপে এক কোণায় দাঁড়িয়ে নীরবে কাঁদছিলাম। হঠাৎ একজোড়া নরম হাত এসে আমার কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরল। আমি চমকে উঠে তাকিয়ে দেখি মীরা। ওর পরনে রক্তলাল বেনারসি, গা ভর্তি গহনা। ও নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে সবার চোখ ফাঁকি দিয়ে এক কোণায় আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওর চোখ দুটো জলে টলমল করছে। ও কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে নিয়ে চলল। আমি জড়সড় হয়ে বললাম, মীরা মামনি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সবাই দেখছি তো। মীরা কোনো উত্তর দিল না। ও সোজা আমাকে দোতলার একটা নির্জন ব্রাইডাল রুমে নিয়ে গেল এবং ভেতর থেকে দরজাটা লক করে দিল। পরের মুহূর্তেই সমস্ত পৃথিবীর নিয়ম বুড়ো আঙ্গুল দেখিয়ে 23 বছরের সব দূরত্ব এক নিমেষে চূর্ণ করে মীরা আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ওর চোখের জলে আমার কাঁধের শাড়িটা ভিজে যেতে লাগলো। ও ভাঙা গলায় চিৎকার করে উঠল, মা, ও মা, আমার মা গো! আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মীরা আমাকে মা বলে ডাকছে। আমি কাঁপতে কাঁপতে ওকে সরিয়ে দিয়ে বললাম, মীরা মামনি, তুমি এসব কি বলছো? আমি তো তোমার না মা, তুমি আমার মামি নও, তুমি আমার আপন মা। মীরা আমার হাত দুটো নিজের বুকের ওপর চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমি অনেক আগেই জানতাম তুমি আমার জন্মদাত্রী মা। এই সত্যটা আজ থেকে 9 বছর আগে আবিদ ভাইয়া আমাকে আড়ালে ডেকে বলেছিল। সায়নের সই করা সেই 25 লক্ষ টাকার চুক্তির কাগজটাও আমি ফুপার ড্রয়ারে পেয়েছিলাম। আবিদ ভাইয়া যখন আমাকে সত্যটা বলেছিল, আমি ওকে চোর, মিথ্যক বলে চরম অপমান করেছিলাম, যাতে ও নিজে বিশ্বাস করে বসে যে আমি ওর বোন না, আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভেতরের সত্যিটা তো আমি জেনে গিয়েছিলাম মা। আমি বিস্ময়ে পাথর হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। মীরা আমার পা জড়িয়ে ধরে মেঝের উপর বসে পড়ল। ও অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সব কিছু জেনেও আমি তোমাকে বছরের পর বছর ধরে অবহেলা করেছি মা। চিৎকার করে তোমাকে পাগল মামি বলে তাড়িয়ে দিয়েছি, শুধু একটিমাত্র কারণে, যে আম্মু নিজের নিঃসন্তান বুকে আমাকে আগলে রেখে লালন পালন করেছে তার জন্য। আমি যদি তোমাকে মা বলে ডাকতাম, তবে আম্মু এই যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারত না। ও মরে যেত মা। আম্মুর মাতৃত্বের ঋণ শোধ করতে গিয়ে আমি আমার জন্মদাত্রী মায়ের বুকে প্রতিদিন লাথি মেরেছি। মীরা আমার পা দুটো বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তুমি যখন প্রতি সপ্তাহে আমার জন্য পোলাও আর কোরমা রান্না করে নিয়ে আসতে, আমি মিমাম্মুর সামনে বলতাম ওটাতে দুর্গন্ধ আসে, কিন্তু বিশ্বাস করো মা, তুমি চলে যাওয়ার পর আমি ঘরে গিয়ে সেই খাবার অমৃতের মতো তৃপ্তি করে খেতাম। পৃথিবীর কোনো দামি রেস্টুরেন্টের খাবারে সেই স্বাদ ছিল না যা তোমার হাতের রান্নায় ছিল, কারণ ওটাতে আমার মায়ের গায়ের গন্ধ ছিল, আমার মায়ের ভালোবাসা ছিল। মা, আমাকে মাফ করে দাও মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নিজের মায়া বিসর্জন দিয়ে আমি ওই ফুপির মন রক্ষা করেছি। এই পাপিষ্ঠ মেয়েকে তুমি মাফ করে দাও মা। নিজের মেয়ের মুখে এই চরম সত্য আর ওর ভেতরের এই দীর্ঘদিনের নীরব আত্মত্যাগ দেখে আমার বুকের ভেতরটা চুরমার হয়ে গেল। জোর করে চেপে রাখা মাতৃত্বের সব বাঁধ ভেঙে গেল। আমি মেঝের উপর বসে মীরাকে 2 হাতে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেললাম।
মা আর মেয়ে মিলে ঘরের মেঝেতে বসে 23 বছরের জমাট বাঁধা সব কষ্ট চোখের জলে ধুয়ে দিতে লাগলাম। আমাদের এই কান্নায় ঘরের দেয়ালগুলো যেন কেঁদে উঠল। কিন্তু আমরা জানতাম না, দরজার ওপাশে আরও একটা হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। মিম্মিরাকে খুঁজতে খুঁজতে ব্রাইডাল রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। ভেজানো দরজার আড়াল থেকে ও মীরার মুখের প্রতিটি কথা স্পষ্ট শুনতে পেয়েছে। সে জানতে পেরেছে যে মীরা সবকিছু জেনেও শুধু তার মনে কষ্ট না দেওয়ার জন্য নিজের জন্মদাত্রী মাকে পাগল সাজিয়ে অবহেলা করেছে। মিম আর সহ্য করতে পারল না। তীব্র অপরাধবোধ আর বুক ফাটানো কান্না চেপে সে ওখান থেকে দৌড়ে গিয়ে করিডোরের শেষ মাথার একটা রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। দরজা লাগানোর শব্দ পেয়ে মীরা আর আমি রুম থেকে বের হয়ে আসলাম। মিমকে দৌড়ে যেতে দেখে মীরা বুঝতে পারল আম্মু সব শুনে ফেলেছে। মীরা পাগলের মতো ছুটে গিয়ে মিমের বন্ধ দরজায় হাত দিয়ে আঘাত করতে লাগলো। ও কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, ও আম্মু, দরজা খোলো আম্মু, আমি তোমারই মেয়ে আম্মু। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি। তুমি আমাকে যেভাবে কোলে পিঠে করে বড় করেছো, সেই ঋণ আমি কোনোদিন ভুলবো না আম্মু। প্লিজ দরজা খোলো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না আম্মু, দরজা খোলো। ভেতর থেকে শুধু মিমের ডুকরে ডুকরে কাদার শব্দ আসছিল, কিন্তু সে দরজা খুলছিল না। ঠিক তখন আমি মিমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় হাত রেখে অত্যন্ত শান্ত কিন্তু গভীর আবেগে ভেজা গলায় বললাম, মিম, দরজাটা খোলো বোন, ভয় পেও না। আমি তোমার মীরাকে কেড়ে নিতে আসিনি। আমি তোমার মেয়ে, তোমাকে চিরকালের জন্য ফিরিয়ে দিয়ে গেলাম। আজ আমি বুঝে গিয়েছি বোন, শুধু 10 মাস গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। যে মা নিজের জীবনের সবটুকু দিয়ে বুকের ওম দিয়ে একটা সন্তানকে তিলে তিলে বড় করে, আসল মাতৃত্বের অধিকার তারই। মীরা আজীবন তোমার মেয়ে হয়েই থাকবে। আমি চোখ থেকে জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার ওপাশে থাকা মিমকে শেষবারের মতো বললাম, আমি চলে যাচ্ছি মিম। আর কোনোদিন আমি তোমাদের জীবনে ছায়া হয়েও আসব না। কোনোদিন তোমাদের সামনে দাঁড়িয়ে কোনো অধিকার চাইব না। আমার মেয়ে তোমার কাছে ভালো আছে, সুখে আছে। একটা জন্মদাত্রী মায়ের জন্য এটাই পরম পাওয়া। তোমরা সুখে থেকো। আমি মীরার দিকে তাকালাম। ওর কপালে শেষবারের মতো একটা স্নেহের চুমু খেয়ে চোখের জল আড়াল করে আবিদের হাত ধরে সে আলো ঝলমলে বিয়েবাড়ি ছেড়ে অন্ধকারের দিকে হেঁটে চলে গেলাম। পেছনে পড়ে রইল 23 বছরের এক চিলতে মায়া আর এক মায়ের নিঃসত্ব ত্যাগের এক অমর মহাকাব্য। বিয়েবাড়ির আলো ঝলমলে করিডোরটা পেরিয়ে আমি যখন আবিদের হাত ধরে সিঁড়ির দিকে এগোচ্ছিলাম, আমার চোখ ফেটে তখন জল নামছিল। বুকটা খালি হয়ে গেলেও এক অদ্ভুত শান্তি পাচ্ছিলাম এই ভেবে যে আমার মেয়ে আমাকে চিনেছে, আমার ত্যাগের মর্যাদাও দিয়েছে। 23 বছরের হাহাকার যেন ওই একটা মা ডাকিয়ে জুড়িয়ে গিয়েছিল। ভাবি, থামো ভাবি, খোদার দোহাই লাগে, আর একটা পাও বাড়িও না। হঠাৎ পেছন থেকে এক আর্তচিৎকার শুনে আমার পা দুটো থমকে গেল। আমি আর আবিদ পেছন ফিরে তাকালাম। দেখি মিম পাগলের মতো দৌড়ে আমাদের দিকেই আসছে। ওর চোখের কাজল লেপটে গেছে, গলার ওড়নাটা মাটিতে লুটোপুটি খাচ্ছে। ও ছুটে এসে শটান আমার পায়ের উপর আছড়ে পড়ল। 2 হাতে আমার পা দুটো চেপে ধরে ও ডুকরে কেঁদে উঠল। আমি চমকে উঠে দুপা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে বললাম, মিম, করিস কি? তুই আমার পায়ে ধরছিস কেন? ওঠ। না ভাবি, আজ আমাকে উঠতে বলো না। মিম আমার পা জড়িয়ে ধরে মেঝের উপর কপাল ঠুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাবি, আমারে মাফ করে দাও। আমি তোমার সাথে, তোমার নিষ্পাপ বাচ্চার সাথে অনেক বড় অন্যায় করেছি ভাবি। টাকার জোরে সায়নের কাছ থেকে তোমার পেটের সন্তানকে আমি ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম। আমি তখন এক অন্ধ স্বার্থপর নারী ছিলাম। একটা বন্ধ্যা নারীর হাহাকার মেটাতে গিয়ে অন্য একটা মায়ের জ্যান্ত কলিজা ছিঁড়ে এনেছিলাম। তখন আমি তোমার কষ্ট একটুও বুঝি নাই ভাবি, একটুও বুঝি নাই। মিমের কান্না দেখে করিডোরের 2-4 জন অতিথিও সেখানে এসে থমকে দাঁড়ালো। মিম নিজের সব লজ্জা, সব অহংকার বিসর্জন দিয়ে আমার পায়ের উপর চোখের জল ফেলছিল। সে আমার দিকে মুখ তুলে বুক ফাটানো গলায় বলল, আজকে যখন ওই ঘরের ভেতরে মীরা তোমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকছিল, আমি দরজার ওপাশে দাঁড়িয়ে শুনছিলাম। বিশ্বাস করো ভাবি, আমি ওর গর্ভধারিণী মা না হলেও শুধু লালন পালন করার সুবাদে ওই ডাকটা শুনে আমার কলিজাটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল
আমার পৃথিবী বুঝি ধ্বংস হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। একটা মা ডাক অন্যের ভাগ্যে যেতে দেখে যদি আমার এই মরণ যন্ত্রণা হয়, তবে তুমি তোর সত্যিকারের গর্ভধারিণী মা। তুমি কিভাবে দীর্ঘ 23টা বছর ধরে ওকে চোখের সামনে দেখেও একটা চোরের মতো দূর থেকে তাকিয়ে রইলে ভাবি। কিভাবে বুকটা পাথর করে শুধু রান্নাটা নিয়ে চলে যেতে। আমি এখন একজন মায়ের আসল কষ্টটা বুঝতে পারতেছি ভাবি। আমি বুঝতে পারছি। মিমিবার নিজের বুকে থাপ্পড় মেরে কেঁদে উঠল। আমি কতটা অন্ধ ছিলাম ভাবি। আমার এই মেয়েটা, আমার এই কলিজার টুকরা মীরা, সে শুধু আমার মনে কষ্ট হবে বলে আমার মন রক্ষা করার জন্য নিজের জন্মদাত্রী মাকে দিনের পর দিন পাগল সেজে অবহেলা করেছে। ও ভেতরে ভেতরে কতটা পুড়েছে, কতটা কষ্টে ছিল, তাও আমি মা হয়ে বুঝতে পারি নাই। আমি অপরাধী ভাবি। আমি মীরা আর তোমার কাছে অপরাধী। মিম আমার হাত দুটো ধরে মিনতি করতে লাগলো। আজকে ভাবি, তুমি যদি মীরার এই বিয়েতে না থাকো, তুমি যদি ওকে আশীর্বাদ না করো, তবে মীরা জীবনে মন থেকে আমাকে ক্ষমা করতে পারবে না। ও প্রতিটা দিন ভেতরে ভেতরে মরে যাবে। নিজের জন্মদাত্রী মাকে বিদায় দিয়ে ও কোনোদিন সুখী হতে পারবে না ভাবি। তুমি যেও না, প্লিজ যেও না। মিমের পেছনেই এসে দাঁড়িয়েছিল মীরা। মিমের কথাগুলো শুনে ওর চোখ দিয়েও টপ টপ করে জল পড়ছিল। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। ও মিমের পাশে এসে হাঁটু গেড়ে বসল এবং আমার পা দুটো জড়িয়ে ধরে আবার কান্না শুরু করলো। মা, আম্মু যা বলছে ঠিক বলছে মা। তুমি চলে গেলে আমি এই মণ্ডপে গিয়ে বসতে পারবো না। আমার এই বিয়েটাই বিষাদ হয়ে যাবে মা। তুমি আমাদের ছেড়ে যেও না। দুই মায়ের মাঝখানে দাঁড়িয়ে 23 বছর পর আমার চোখ দিয়ে আনন্দের জল উপছে পড়ল। যে মিম একদিন আমার ছায়াও মীরাকে ছুতে দিতে চায়নি, আজ সে নিজের মাতৃত্বের অহংকার ভেঙে আমাকে মীরার পাশে জায়গা করে দিচ্ছে। আমি নিচে বসে মিম আর মীরা দুজনকে জড়িয়ে ধরলাম। দুই মায়ের চোখের জল মিশে একাকার হয়ে গেল। মাতৃত্বের এই এক অদ্ভুত মিলন মেলা, যেখানে জন্মদাত্রী আর পালনদাত্রী এক হয়ে গেল সন্তানের মায়ায়। আমরা যখন চোখ মুছে শান্ত হলাম, তখন আবিদ এক কোণায় দাঁড়িয়ে মোবাইল ফোনটা কানের কাছে ধরে রেখেছিল। ওর মুখটা কেমন যেন গম্ভীর। ও ধীরে ধীরে মীরার দিকে এগিয়ে গেল। আবিদ মীরাকে ফোনটা বাড়িয়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, মীরা, লন্ডন থেকে বাবা ফোন করেছেন। উনি অনেকক্ষণ ধরে লাইনে আছেন। আমাদের সব কান্নাকাটি উনি ওপাশ থেকে শুনেছেন। বাবা, মানে উনি তোর সাথে একটু কথা বলতে চান। বাবা শব্দটা শোনা মাত্রই মীরার কান্নারত মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। ওর চোখ দুটো ক্রোধ আর তীব্র ঘৃণায় জ্বলে উঠল। ও এক ঝটকায় আবিদের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ওপাশ থেকে সায়নের ভাঙ্গা কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসছিল। ও কাঁপতে কাঁপতে বলছিল, মা মীরা রে, আমি তোর পাপী বাবা। সায়নের কথা শেষ হওয়ার আগেই মীরা ফোনের স্পিকারে চিৎকার দিয়ে উঠল, চুপ করুন আপনি, একদম মুখ বন্ধ রাখুন। খবরদার, আপনার ওই পাপী মুখ দিয়ে আমাকে আর কোনোদিন মা বলে ডাকবেন না। আমি আপনার সাথে জীবনেও কথা বলবো না, কোনো দিনও না। বিয়েবাড়ির করিডোরে মীরার সেই ক্রুদ্ধ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে ফোন লক্ষ্য করে বলতে লাগলো, আমি ওনার মতো একটা পশুর মেয়ে না, যে জন্মদাতা পিতা নিজের মাত্র 2 দিনের নিষ্পাপ কন্যা সন্তানকে সামান্য 25 লক্ষ টাকার লোভে বিক্রি করে দিতে পারে। সে আর যাই হোক, কোনোদিন বাবা হতে পারে না। আপনি তো টাকার বিনিময়ে আপনার মেয়েকে চিরতরে বিক্রি করে দিয়েছেন। তবে আজ কোন অধিকারে ফোন করেছেন? আপনার সাথে আমাদের রক্তের সম্পর্ক ওই 23 বছর আগেই শেষ হয়ে গেছে। আজ থেকে আমার একটাই পরিচয়, আমি মিথিলা আর মিমের মেয়ে। এই পৃথিবীতে আপনার মতো লোভী মানুষের কোনো স্থান আমাদের জীবনে নেই। ওপাশ থেকে সায়নের বুক ফাটানো কান্নার আর অনুশোচনার গঙ্গানি শোনা যাচ্ছিল। কিন্তু মীরার 1 সেকেন্ডও সময় দিল না। ও এক ঝটকায় ফোনের লাইনটা কেটে দিল এবং ফোনটা আবিদের হাতে ফিরিয়ে দিল। সায়নের পাপের বিচার নিয়তি তাকে লন্ডনের ওই নিঃসঙ্গ প্রবাসে দিয়ে দিল, যেখানে নিজের সন্তানের মুখ থেকে সে শুধু ঘৃণাই পেল। কিছুক্ষণ পর বিয়ের মণ্ডপটা তখন আলোয় আলোয় ঝলমল করছে। বরপক্ষ এসে গেছে। সানাইয়ের সুর বাজছে চারিপাশে। আজ মীরার দুই পাশে দুজন মা বসে আছেন। এক পাশে বেনারসি পরা নতুন কোণে মীরার হাত ধরে আছে মিম, যে তাকে রাজকন্যার মতো করে বড় করেছে। আর অন্য পাশে বসে আছি আমি, মিথিলা, যে 23 বছর ধরে শুধু নীরবে চোখের জল ফেলে তার মঙ্গল কামনা করেছে।
মীরা বরের পাশে বসার আগে আমাদের দুজনের দিকে তাকালো। ওর চোখে এখন আর কোনো দূরত্ব নেই, কোনো অবহেলা নেই, আছে শুধু এক আকাশ সমান শ্রদ্ধার ভালোবাসা। ও আমাদের দুজনের হাত একসাথে নিয়ে নিজের কপালে ছোঁয়ালো। আবির দূর থেকে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। ওর চোখেও আজ আনন্দের জল। এত বছর পর আমাদের ভাঙা সংসারটা আজ এক পরম পূর্ণতা পেল। টাকা, চুক্তি আর ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গিয়ে আজ খাঁটি ভালোবাসার জয় হলো। সন্তানের মায়ার চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে আর নেই। আজ তা প্রমাণ হয়ে গেল। সমাপ্ত। কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।